মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা। সানডে সাসপেন্স অরিজিনালসে চলছে আবোল তাবোল 100। সুকুমার রায়ের আবোল তাবোল বইটি প্রকাশিত হয়েছিল 19 সেপ্টেম্বর 1923 সালে। তাঁর মেধার মূল্যায়ন করা আজ 100 বছর পরেও আমাদের পক্ষে অসম্ভব। শুধু খেয়াল রসই নয়, তাঁর অসাধারণ কল্পনা শক্তি, তাঁর বৈজ্ঞানিক দৃষ্টিভঙ্গি, সমাজ এবং মানুষের নানা অসঙ্গতি নিয়ে তাঁর ভাবনা, তাঁর শব্দ ছন্দের ব্যবহার এক কথায় তুলনাহীন। আবোল তাবোল কতটা ননসেন্স আর কতটা সেন্স সেটা বুঝতে আমাদের একটু বড় বয়স অবধি অপেক্ষা করতে হয়। আপাতভাবে ছোটদের ছড়ার বই, কিন্তু নানা চরিত্র, নানা ভাবনার অফুরন্ত ভাণ্ডার এই বই। দেখুন তো, আজকের গল্পের মধ্যে আবোল তাবোলকে আপনি কতটা খুঁজে পান? টিংটং করে দরজার ঘন্টিটা বাজল। সুনীল মাইতি শোবার ঘরের খাটে আধশোয়া হয়ে টেলিভিশন দেখছিলেন। একটু অবাক হয়েই বিছানার পাশে রাখা মোবাইলটা তুলে দেখলেন। তাও বাজেনি এখনো, এর মধ্যেই খাবার নিয়ে চলে এলো। ব্যাচেলার মানুষ, আগে একজন বয়স্ক মহিলা দুবেলা এসে রান্নাবান্না করে দিয়ে যেত, কিন্তু সে অথর্ব হওয়ার পর আর রান্নার লোক রাখেননি। বড্ড হ্যাপা। গত বছর 4 যাবৎ এই হোম ডেলিভারিই চলছে। বাজার হাটে ঝামেলা নেই, খাবারও ভালো। সুনীলবাবু খাট থেকে নেমে দরজা খুলতে গেলেন। টিফিন ক্যারিয়ার হাতে নিয়ে একটা বুড়ো মতো লোক দাঁড়িয়ে আছে। রোজ যে ছোকরা ছেলেটা আসে সে নয়। সুনীলবাবু লোকটাকে দাঁড়াতে বললেন। মাজা টিফিন বাক্সটা খাবার ঘরে আছে, সেটা দিয়ে দিতে হবে। কাল সকালে আবার ওটাতেই খাবার আসবে। টিফিন ক্যারিয়ারটা হাতে নিয়ে পিছন ফিরতেই বিদ্যুতের মতো ঝলসে উঠল বুড়ো লোকটার হাত। মাটিতে পড়ে গেলেন সুনীলবাবু। ফিনকি দিয়ে রক্ত ছিটকে এলো। লোকটা খুব দ্রুত দরজাটা বন্ধ করে ব্যাগ থেকে একটা প্লাস্টিকের থলে বের করল। তারপরে এগিয়ে গেল মৃতদেহটার দিকে। বাংলা সাহিত্যের রোমাঞ্চকর কিছু গল্প দিয়ে সাজানো আমাদের এই বিশেষ নিবেদন সানডে সাসপেন্স। আজ আপনার জন্য দীপান্বিতা রায়ের লেখা রোগী চাই জ্যান্ত। দীপান্বিতা রায়ের ছোটবেলা কেটেছে শিল্পশহর বার্নপুরে। তারপর যাদবপুর বিশ্ববিদ্যালয়ে তুলনামূলক সাহিত্য নিয়ে পড়াশোনা। বর্তমানে সাংবাদিক। লেখালেখি শুরু করেন 2008 সালে। অ্যাডভেঞ্চার, গোয়েন্দা, ভূত, কল্পবিজ্ঞান সব রকম গল্পই তিনি লিখেছেন। তার বই ভারতের বিভিন্ন ভাষায় অনুদিতও হয়েছে। পশ্চিমবঙ্গ সরকারের তথ্য ও সংস্কৃতি বিভাগের উপেন্দ্র কিশোর রায়চৌধুরী পুরস্কার, গজেন্দ্র কুমার মিত্র, সুমননাথ ঘোষ স্মৃতি পুরস্কার ও সাধনা সেন পুরস্কারে তিনি ভূষিতা হয়েছেন। আজকের গল্প পাঠে এবং গল্পের সূত্রধার আমি দীপ। শুরু হচ্ছে রোগী চাই জ্যান্ত। ঘরের ভেতর 1.5 টানে 2টো এসি চলছে, কিন্তু তাও ডেপুটি কমিশনার সৌমেন পালিতের মনে হচ্ছিল গায়ে যেন কেমন একটা আঁচ লাগছে। শুধু সৌমেন নয়, তার 2 সহকর্মী পলাশ আর অগ্নিভোরও একই অবস্থা। কারণ ওদের উল্টো দিকে চেয়ারে বসে আছেন জয়েন্ট কমিশনার ক্রাইম অনুপম সরখেল। ফর্সা রং এখন টকটকে লাল। আঙুল ছোঁয়ালে ছ্যাঁকা লাগলেও আশ্চর্য হওয়ার কিছু নেই। 1টা নয়, 2টো নয়, 5টা, 6 মাসে 5টা খুন খোদ কলকাতা শহরে। তোমরা কি বুঝতে পারছো অবস্থাটা ঠিক কোন জায়গায় এসে পৌঁছেছে? প্রত্যেকটা খবরের কাগজের প্রথম পাতায় হেডলাইন। প্রতিদিন সন্ধ্যাবেলা টেলিভিশনে খাপ পঞ্চায়েত বসছে। বড় বড় বোদ্ধারা সব বসে বসে চুলচেরা বিশ্লেষণ করছে যে ঠিক কতখানি অপদার্থ এই কলকাতা পুলিশ। অথচ আমাদের বলার কিছুই নেই, কারণ আমরা তো পাবলিক সার্ভেন্ট। সমালোচনা করার অধিকার তো সবার আছে। কিন্তু স্যার, আমরা তো সব রাস্তায় পেট্রোলিং বাড়িয়ে দিয়েছি। সারা রাত মোবাইল ভ্যান ঘুরছে, সিসিটিভি সারানো হয়েছে, স্ট্রিট লাইট জ্বলছে না খবর পেলেই। সৌমেনের চোখের ইশারায় মাঝপথেই থেমে যায় অগ্নিভ
কিন্তু ততক্ষণে আগুনে ঘি পড়ে গেছে। হ্যাঁ, বলো বলো বলো, আরো কি বলছিলে বলো। এগুলো তো আমি কিছুই জানি না, তোমাদের কাছ থেকেই জেনে নি। আর এত সব কিছু করার ফলটা কি সেটাও তার সঙ্গে বলে দিও। একটা বিগ জিরো, অশ্বডিম্ব। এত কিছুর পরেও 5 নম্বর খুনটা গতকাল কিন্তু হয়ে গেছে। আসলে স্যার ওটা তো বাড়িতে। তার মানে খুনি এখন বাড়ির ভেতরে ঢুকে খুন করে আসছে, আর আমরা খোলকত্তাল বাজাচ্ছি। না স্যার, আমরা তো সব রকম ইনভেস্টিগেশনই করছি, কিন্তু কোনো ক্লু পাওয়া যাচ্ছে না। তো তোমরা কি এক্সপেক্ট করোটা কি সৌমেন? ক্রিমিনাল সব তথ্য প্রমাণ ছড়িয়ে রেখে খুন করবে, আর তারপর তোমরা গিয়ে পট করে তাকে ধরে ঝট করে জেলে পুরে দেবে, তাই তো? বোঝাই যাচ্ছে খুনির বুদ্ধি তোমাদের থেকে অনেক বেশি। দিব্যি ঘোল খাইয়ে যাচ্ছে, আর রোজ রাতে কমিশনার সাহেব আমাকে তুলোধনা করছেন। অনুপম সরখেলের রাগের সঙ্গত কারণ আছে। কমিশনারের কাছে নিয়মিত ঝাড় তো হচ্ছেই। 2 দিন আগে 5 নম্বর খুনটা হওয়ার পর খোদ মুখ্যমন্ত্রীর দপ্তরে ডাক পড়েছিল। সেখানেও নির্ঘাত তাকে যথেষ্ট সুমধুর বাক্যই শুনতে হয়েছে। ফলে গায়ের জ্বালা আরো বেড়েছে। সৌমেন মনে মনে ভাবছিল, সবাই যা তা বলছে ঠিকই, কিন্তু এ কথাও তো অস্বীকার করার উপায় নেই যে অগ্নিভ যা বলল সবটাই সত্যি। তাছাড়া প্রথম 4টে খুনই হয়েছিল নির্জন রাস্তায়, লেকের ধারে, ফাঁকা পার্কে। তার ফলে আতঙ্কিত মানুষজন এসব জায়গায় যাওয়া বন্ধ করে দিয়েছে। শীতকালে এমনিতেই সন্ধ্যের পর রাস্তাঘাট একটু ফাঁকা হয়ে যায়, আর এখন তো আতঙ্কে সূর্য ডুবলেই চারিদিক শুনশান। কিন্তু মুশকিল হচ্ছে, গত পরশু 5 নম্বর খুনটা হয়েছে বাড়িতে। সুনীল মাইতি নামে এক মধ্যবয়স্ক ভদ্রলোক। সাউথ এন্ড পার্কের কাছে তার নিজের বাড়ি। ভদ্রলোক একলাই থাকতেন। এখনো পর্যন্ত যতটুকু তথ্য পাওয়া গেছে তাতে মনে হচ্ছে সুনীল মাইতি হোম ডেলিভারিতে খাবার আনিয়ে খেতেন। এই সুযোগটাই নিয়েছে খুনি। সুনীলবাবু সম্ভবত ডেলিভারি বয় ভেবে নিশ্চিন্তে দরজা খুলে দিয়েছিলেন। আর প্রতিবারের মতোই এবারও খুনটা করে লোকটা যেন ম্যাজিশিয়ানের মতো হাওয়ায় মিলিয়ে গেছে। দেখুন, অবস্থাটা এখন এমন জায়গায় এসে দাঁড়িয়েছে যে আমাদের সবার দেওয়ালে পিঠ ঠেকে গেছে। 5টা খুন হয়ে গেছে। 6 নম্বর খুনটা যেমন করে হোক আমাদের আটকাতেই হবে। যদিও খুনির ওয়্যারঅ্যাবাউটস আমরা কিছুই জানি না। এক কথায় বলতে গেলে আমাদের হাতে কোনো ক্লুও নেই। এই পরিস্থিতিতে আমার মনে হচ্ছে আমাদের তদন্তের ধরনটা বদলাতে হবে। এতদিন যেভাবে কাজ হচ্ছিল সেটা থাকবে, কিন্তু একটা প্যারালাল ইনভেস্টিগেশন আমরা চালু করব। আমি চাইছি এই কাজটা সৌমেন করুক। সৌমেন নিজের মতো করে ঘটনার তদন্ত করবে, আর তোমরা দুজন ওর সঙ্গে থাকবে। প্রতিটি খুনের ক্ষেত্রে যে রুটিন ইনভেস্টিগেশন হয় সেটা পলাশ আর অগ্নিভ করবে, এবং সব রিপোর্ট সৌমেনকে দেবে। এছাড়া সৌমেনের যদি অন্য কোনো ইনপুট লাগে তাহলে সেটাও তোমরাই দেবে। যে সব প্রিভেন্টিভ মেজার্স আমরা নিয়েছি, যেমন এই পেট্রোলিং বাড়ানো, নজরদারি, এসব চালু থাকবে। কনসার্ন ডিপার্টমেন্ট থেকে রিপোর্ট নেবে পলাশ আর অগ্নিভ। কোনো কিছু সন্দেহজনক মনে হলে সৌমেনকে জানাবে, আমাকেও জানাবে। আর সৌমেন, ডিপার্টমেন্টের তরফ থেকে যে কোনো ধরনের এক্সপার্টিজ, হেল্প যা তোমার দরকার হয় সব তুমি পাবে। যেমন করে হোক যত তাড়াতাড়ি সম্ভব লোকটাকে খুঁজে বের করতেই হবে। আর হ্যাঁ, এই যে আলাদাভাবে একটা টিম করা হলো, সৌমেনকে যে দায়িত্ব দেওয়া হলো, সেটা আমরা 4 জন ছাড়া এই মুহূর্তে আর কাউকে জানানো হবে না। ইয়েস স্যার। সৌমেন, এর আগে যে 4টে খুন হয়েছে সেই সংক্রান্ত সব ফাইল আমি তোমাকে মেল করে দিচ্ছি। পিএম রিপোর্ট, ফরেন্সিক রিপোর্ট সবই তুমি ওখানে পাবে। 5 নম্বর কেসটারও এখনো পর্যন্ত যা পেয়েছি সব পাঠিয়ে দিচ্ছি। বাকি আপডেট সময় মতো পেয়ে যাবে। আর একটা জরুরি কথা, পরশু দিন যে খুনটা হয়েছে সেখানে একটা রুমাল পাওয়া গেছে, দরজার পাশেই পড়েছিল। সার্ভে পার্ক থানার প্রতীক প্লেস অফ অকারেন্সে গেছিল। ওর ধারণা ওটা খুনির রুমাল, কারণ ডেড বডি যেভাবে পড়েছিল আর রুমালটা যেখানে ছিল তাতে ওটা ভিকটিম মানে ওই সুনীল বাবুর হওয়ার সম্ভাবনা কম। যদি সত্যিই তাই হয় তাহলে একটা ক্লু অন্তত পাওয়া গেল। পলাশ আর অগ্নিভ স্নিফার ডগ নিয়ে যাবে সার্ভে পার্কে। সৌমেন, তুমিও সঙ্গে যেও। যদিও এরকম ধুরন্ধর খুনিকে কুকুর দিয়ে ধরা খুবই কঠিন, তবু কোনো সূত্র যদি পাওয়া যায়। রাত প্রায় 2টো। চারিদিক শুনশান। রিনি ঘুমিয়ে পড়েছে অনেকক্ষণ আগেই। ল্যাপটপের সামনে বসে
প্রথম 4টে খুনের তথ্য খুঁটিয়ে দেখছিল সৌমেন পালিত, কলকাতা পুলিশের গোয়েন্দা বিভাগের ডেপুটি কমিশনার। বেশ কয়েকটা কেস সলভ করায় অনুপম সরখেল এখন তার উপর অনেকটা নির্ভর করেন। পলাশ আর অগ্নিভ দুজনেই অ্যাসিস্ট্যান্ট কমিশনার, তবে বুদ্ধিমান এবং পরিশ্রমী বলে সুনাম আছে। সরখেল যে ভেবেচিন্তেই টিম তৈরি করেছেন সেটা বুঝতে কোনো অসুবিধে নেই। এই নাও, তোমার জন্য কফি নিয়ে এলাম। আজ তো রাত জাগতে হবে মনে হচ্ছে। ও হ্যাঁ 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 হ্যাঁ, থ্যাংক ইউ। কোনো ক্লু পেলে নাকি? এখনো পাইনি, তবে সব ইনফরমেশনগুলো একসঙ্গে সাজালে বেশ কিছু ইন্টারেস্টিং পয়েন্ট পাওয়া যাচ্ছে। যেমন ধরো, আপাত দৃষ্টিতে দেখলে কিন্তু খুনের ঘটনাগুলোর মধ্যে কোথাও কোনো মিল নেই। প্রথম খুনটা হয়েছিল অগস্ট মাসে। কাঁকুরগাছির একজন মধ্যবয়স্ক চাকুরে ভদ্রলোক সুভাষ সরোবরে ইভিনিং ওয়াক করতে গিয়ে খুন হন। সেপ্টেম্বরে দ্বিতীয় খুন। প্রিন্সেপ ঘাটের কাছে 1 বছর 40-এর অবাঙালি ভদ্রলোকের ডেড বডি পাওয়া গেল। বড়বাজারে মাল সাপ্লাই করতেন। 3 নম্বর খুন দক্ষিণ কলকাতার লেকের ধারে। অবস্থাপন্ন ব্যবসায়ী সুরেশ মান্না খুন হলেন পুজোর কদিন আগেই। চতুর্থ খুন পার্ক সার্কাস ময়দানে, একজন মাঝবয়সী মুসলিম। পার্ক সার্কাস মার্কেটে ফলের দোকান আছে। তার মানে স্থান, কাল, পাত্র সবই আলাদা, কিন্তু প্রতিটি খুন যে একজনই করছে সেটা বুঝতে অসুবিধে হয় না। তার কারণ 5টা মৃতদেহই পাওয়া গেছে মুন্ডহীন অবস্থায়। আততায়ী খুন করার পরে মাথাটি কেটে নিয়ে চলে যায়, ধরটা পড়ে থাকে ঘটনাস্থলে। ওই কাটা মাথার কোনো সন্ধান কিন্তু এখনো পর্যন্ত পাওয়া যায়নি। বুঝতেই পারছো, দৃশ্যটা এতটাই ভয়ঙ্কর যে কল্পনা করলেই শিউরে উঠতে হয়। সাধারণ মানুষের মধ্যে তাই আতঙ্ক খুব দ্রুত ছড়িয়েছে। কথা বলতে বলতেই প্রতিটি খুনের ঘটনার তথ্যগুলো আলাদা আলাদা কলম করে এক্সেল শিটে সাজিয়ে রাখছিল সৌমেন। সব তথ্য চোখের সামনে থাকলে চিন্তা করতে সুবিধে হয়। স্ক্রিনের ওপর চোখ বুলিয়ে নিয়ে সুমিতা বলল, আচ্ছা, শুধু মাথা কেটে নেওয়া ছাড়াও আর কোনো কিছুতে ঘটনাগুলোর মধ্যে মিল নেই? আছে তো, সেটাই তো এখন বুঝতে পারছি। প্রথমত, যারা খুন হয়েছেন তারা সকলেই পুরুষ। কেউ কিন্তু খুব তরুণ কিংবা বয়স্ক নন। সবারই মোটামুটি 35 থেকে 55-র মধ্যে বয়স। প্রতিটি খুনই হয়েছে অন্ধকার নামার পর। ময়নাতদন্তের রিপোর্ট দেখে যেটা অনুমান করা যাচ্ছে সেটা হলো, যারা খুন হয়েছেন তাদের সঙ্গে খুনির কোনো পূর্ব পরিচয় ছিল না। প্রথম 4টি খুনেই আক্রমণ হয়েছে পেছন থেকে, ঘুমের মধ্যে, ঘাড় মোটকে খুন। 5ম জনের ক্ষেত্রে হোম ডেলিভারি বয়ের ক্যামোফ্লাজ ব্যবহার করা হয়েছে। তার মানে এটা নিশ্চিত যে সুনীল বাবু আততায়ীকে চিনতেন না। এক্ষেত্রে খুনি সরাসরি ধারালো অস্ত্র দিয়ে মাথা কেটে ফেলেছে। ঘটনাগুলো থেকে এটা নিশ্চিত যে খুনি অত্যন্ত শক্তিশালী একজন পুরুষ। সে খালি হাতে খুন করার কায়দা কানুন জানে। এই অচেনা ব্যাপারটাতেই আমার সব থেকে বেশি খটকা লাগছে, বুঝলে? খুনের মোটিভটা তাহলে কি? সাধারণত এই ধরনের সিরিয়াল কিলিং এর পেছনে 2 রকম মানসিকতা থাকে। প্রথমত, প্রতিশোধ। একটা কোনো অন্যায় শোধ তোলার জন্য তার সঙ্গে যুক্ত সব মানুষকে কেউ খুন করছে। তবে এটা সিনেমায় যতটা পপুলার, বাস্তবে কিন্তু তা নয়। দ্বিতীয়ত, এক ধরনের সাইকোপ্যাথ কিলার থাকে, যাদের খুন করাটাই লক্ষ্য। মানুষের মৃত্যু তাদের জান্তব তৃপ্তি দেয়। এক্ষেত্রে খুনের কোনো নির্দিষ্ট প্যাটার্ন থাকে না। খুনি সুযোগ মতন যাকে হাতের সামনে পায় তাকেই মেরে দেয়, যেটা করত কলকাতার ত্রাস স্টোনম্যান। অনেক কাগজে এর মধ্যে লিখতে শুরু করেছে যে কলকাতায় আবার স্টোনম্যান ফিরে এসেছে। কিন্তু আমার ধারণা এটা ঠিক ওই রকম কোনো সাইকোপ্যাথ কিলারের কাজ নয়। এখানে খুনের একটা প্যাটার্ন আছে। খুনি এলোমেলো নয়, বেছে বেছে খুন করছে।
আর বাজছে যখন, তখন নিশ্চিত তার মধ্যে একটা মোটিভ আছেই। সেই মোটিভটাই খুঁজে বের করতে হবে। সুমিতা শুতে চলে গেল। রিপোর্টগুলো সব দেখা হয়ে গেলে সৌমেন সিসিটিভির ফুটেজ নিয়ে বসল। অনুপম সরখেলকে বলায় তিনি প্রতিটি খুনের আশেপাশে যতগুলো সিসিটিভি ক্যামেরা আছে তার ফুটেজ সৌমেনকে পাঠিয়েছেন। ল্যাপটপের স্ক্রিনে ফুটেজগুলো গভীর মনোযোগ দিয়ে দেখতে দেখতে হঠাৎ দৃষ্টি তীক্ষ্ণ হল সৌমেনের। প্রথম খুনটা হয়েছিল সুভাষ সরোবরের ভেতরে, রাত আন্দাজ 8টা নাগাদ। গেটের সামনে যে সিসিটিভি ক্যামেরা ছিল তার ফুটেজে দেখা যাচ্ছে এলাকাটা বেশ ফাঁকা, মাঝে মধ্যে 2-1 লোক বেরোচ্ছে। এর মধ্যে হাতে ব্যাগ নিয়ে একটা বুড়ো মতো লোক বেরোলো, কুঁজো, পাটা টেনে হাঁটছে। বেরিয়ে একটু এগিয়ে এসে একটা বাসে উঠে পড়ল। প্রিন্সেপ ঘাটের কাছে দ্বিতীয় খুনটা হয়েছে সন্ধ্যে 7টা নাগাদ। জায়গাটা এমনিতেই অন্ধকার, লোক চলাচল কম, সিসিটিভিও বেশ খানিকটা দূরে, তাই বিশেষ কিছু পাওয়া গেল না। কিন্তু লেকের ধারে 3 নম্বর খুনের ফুটেজে আবার সেই বুড়ো মতো লোকটাকে দেখতে পেল সৌমেন। একইভাবে হাতে ব্যাগ, খুঁড়িয়ে হেঁটে একটু এগিয়ে বাস স্ট্যান্ড থেকে বাস ধরল। পার্ক সার্কাসের ফুটেজে লোকটা নেই। ময়দান থেকে বেরোনোর অনেকগুলো গেট, সবকটা গেটে ক্যামেরা আছে কিনা জানা নেই সৌমেনের। কিন্তু সার্ভে পার্কের ফুটেজে আবার লোকটাকে দেখতে পাওয়া গেল। বাড়ির সামনে নয়, বাস স্ট্যান্ড থেকে অটো ধরছে। এই লোকটার সঙ্গে যে খুনের কোনো একটা সম্পর্ক আছে সে বিষয়ে ততক্ষণে নিশ্চিত হয়ে গেছে সৌমেন। ফুটেজগুলো আগেও চেক করা হয়েছে, কিন্তু সম্ভবত সবগুলোতে লোকটা নেই বলে কেউ বিশেষ গুরুত্ব দেয়নি। তাছাড়া এরকম একটা কোলকুঁজো বুড়োকে চট করে খুনি বলে সন্দেহ করাও কঠিন। সৌমেন ফুটেজ থেকে লোকটার ফটোটা ক্রপ করে ওদের ডিপার্টমেন্টের আর্টিস্টকে হোয়াটসঅ্যাপ করল, যত দ্রুত সম্ভব এটা দেখে একটা ছবি এঁকে দেওয়ার জন্য, যাতে লোকটার চেহারা সম্বন্ধে একটা আন্দাজ পাওয়া যায়। তারপর সার্ভে পার্কের যেখান থেকে বুড়োটা অটোতে উঠেছে সেই রাস্তার সব কটা সিসিটিভি ক্যামেরার ফুটেজ চেয়ে মেল করল, যাতে লোকটা কত দূর গেছে, কোথায় নেমেছে তার একটা ধারণা করতে পারে। অগ্নিভ আর পলাশ এসে গেছিল আগেই। সৌমেন পৌঁছতেই কাজ শুরু করে দিল ওরা। পুলিশ কুকুর জিমিকে নিয়ে এসেছিল ট্রেনার। রুমালটা শোকাতেই ছুটতে শুরু করলো জিমি। সোজা গিয়ে পৌঁছলো সেই বাস স্ট্যান্ডে, ছবিতে যেখানে বুড়ো লোকটাকে অটো ধরতে দেখেছিল সৌমেন। তারপর অটো যেদিকে গেছে সেদিকে ছুটতে লাগলো জিমিও। বেশ কিছুটা গিয়ে একটা চৌমাথা দেখে রাস্তা পেরোলো জিমি, পেছন পেছন ওরাও। কিন্তু তারপর বেশ খানিকক্ষণ নাক ঘুরিয়ে এদিক ওদিক শুঁকেও আর এগোলো না। বোঝাই গেল যে সে গন্ধ হারিয়ে ফেলেছে। এলাকাটা কসবার একটা বাজারের মতো জায়গা। একপাশে একটা শপিং মল, উল্টো দিকে অনেকগুলো ছোটখাটো দোকান, গোটা 4-5 রেস্তোরাঁ, লোকজনের বেশ ভিড়। জিমির হাবভাব দেখে বোঝা যাচ্ছিল খুনি এই পর্যন্ত এসেছিল নিশ্চিত, কিন্তু তারপরে কোন দিকে গেছে সেটা আর বেচারি বুঝতে পারছে না। খানিকক্ষণ সেখানে ঘোরাঘুরি করে অফিসে ফিরল ওরা। ততক্ষণে বুড়ো যে রাস্তা দিয়ে গেছে সেখানকার সবকটা ক্যামেরার ফুটেজ এসে গেছে। নিজের ঘরে বসে সবকটা চেক করে সৌমেন বুঝতে পারল তার অনুমান সঠিক। বুড়ো লোকটাও অটো করে ঠিক একই জায়গায় নেমে রাস্তা পেরিয়েছে। সেই সময় জায়গাটায় প্রচুর লোকজন, গাড়ি আর মানুষের ভিড়ে
তারপর সে যে কোন দিকে গেছে সেটা বোঝা যাচ্ছে না। আশেপাশের কোনো ফুটেজেই তাকে আর ধরা যাচ্ছে না। সুনীল মাইতির ঘরে যে রুমালটা পাওয়া গেছে সেটা এই লোকটারই রুমাল। সৌমেন বুঝতে পারছিল খুনের ব্যাপারে বুড়োর প্রতি সন্দেহটা ক্রমশ জোরালো হচ্ছে। যত দ্রুত সম্ভব লোকটাকে খুঁজে বার করা দরকার। গোয়েন্দা ডিপার্টমেন্টের আর্টিস্ট লোকটা ছবি এঁকে ফেলেছে। জয়েন্ট কমিশনারের সঙ্গে পরামর্শ করে সেই ছবি গোপনে সব থানায় পাঠিয়ে দিয়ে বলা হয়েছে নজর রাখতে। এখনো পর্যন্ত যতটুকু ক্লু পাওয়া গেছে তাতে খুন প্রমাণ করা যাবে না, তাই আগে লোকটাকে চিহ্নিত করা দরকার। পরদিন দুপুর নাগাদ কসবার ওই এলাকাটায় আবার গেল সৌমেন। এবার একলা। আশেপাশে একটু খোঁজ নিতে হবে। লোকজনের সঙ্গে কথা বলতে পারলে ভালো হয়। পুলিশ বুঝলে আজকাল কেউ সহজে মুখ খুলতে চায় না, তাই লাভ হলো না তেমন। আধবুড়ো, মাথায় কাঁচা পাকা কদম ছাঁট চুল, একটু কুঁজো হয়ে পা টেনে হাঁটে, এমন কোনো লোকের সন্ধান মিলল না। পানবিড়ির দোকান, চায়ের ঠেক, ঠেলা নিয়ে ডাবওয়ালারা, এরকম দু চারজনের সঙ্গে কথা বলতে বলতে খানিক দূরে গিয়ে সৌমেন বুঝতে পারল রাস্তাটা শুরুর দিকে এরকম জমজমাট হলেও তারপরেই কিন্তু বেশ ফাঁকা ফাঁকা। দুপাশের বাড়িগুলো পুরনো ধরনের, বেশ কিছু ঝুপড়িও আছে। আরও একটু এগিয়েই রাস্তাটা শেষও হয়ে গেল। যেখানটা শেষ হয়েছে সেখানে একটা পাঁচিল দেওয়া বড় জায়গা। পাঁচিলের ভিতরে বাড়িগুলো যে নতুন সেটা বোঝা যাচ্ছে। বাইরের গেটের পাশেই একটা গুমটি, সেখানে একজন পাহারাদার রয়েছে। তাকে জিজ্ঞেস করতে জানা গেল সরকারি উদ্যোগে এখানে নাকি একটা মিউজিয়াম তৈরি হচ্ছে, রে মিউজিয়াম। দারোয়ানটি অল্প বিস্তর পড়াশোনা জানে, বলিয়ে কইয়ে মানুষ। তিনি সৌমেনকে বুঝিয়ে বললেন যে উপেন্দ্র কিশোর রায়চৌধুরী, সুকুমার রায় এবং সত্যজিৎ রায়ের নামে এই মিউজিয়াম। তাঁদের ব্যাপারে নানা তথ্য এবং জিনিসপত্র দিয়ে মিউজিয়াম সাজানো হচ্ছে। ভিতরে ৩ জনের নামে ৩টি বাড়ি আছে। ৩ জন শিল্পীকে দায়িত্ব দেওয়া হয়েছে সাজানোর। কাজ শেষ হতে আরো অন্তত মাস ৮-১০ তো লাগবেই। তারপর সরকারিভাবে এর উদ্বোধনও হবে। এরকম কোনো সরকারি প্রকল্পের কথা সৌমেন কিন্তু শোনেনি। অবশ্য পুলিশের সঙ্গে শিল্প সংস্কৃতির যোগ বিশেষ থাকে না। সৌমেন নিজে সত্যজিৎ রায়ের ভক্ত বলেই একটু আগ্রহ হলো তার। আচ্ছা, ভেতরে কেউ আছেন নাকি? যাওয়া যাবে একবার? হ্যাঁ হ্যাঁ, যান না। ৩ জন আর্টিস্টই তো আছেন। চলুন, আমি নিয়ে গিয়ে ঘুরিয়ে দেখিয়ে আনছি। ঠিক আছে, চলুন। কিন্তু আমি যে পুলিশের লোক সেটা কিন্তু ওদের বলার দরকার নেই। হ্যাঁ, মানে আচ্ছা স্যার। আরেকটা কথা, আপনি কি কাল সন্ধ্যের পরে এখানে ছিলেন? মানে রাতে কি আপনি এই ক্যাম্পাসেই থাকেন? না স্যার, আমার মুকুন্দপুরে বাড়ি। রাতে আমি তালা বন্ধ করে চলে যাই। এখনো তো তেমন দামি জিনিসপত্র কিছু নেই, তাই রাতে থাকার দরকার হয় না। কখন যান আপনি? আর্টিস্টরা বেরিয়ে গেলে আমিও বেরিয়ে যাই। সাধারণত ওরা ৬টা-৭টার মধ্যেই কাজ গুছিয়ে ফেলেন। তারপর সব আলো নিভিয়ে তালা বন্ধ করে আমিও বেরিয়ে যাই। গত শনিবার আপনি কখন বেরিয়েছিলেন মনে আছে? শনিবার হ্যাঁ, শনিবার একটু দেরি হয়েছিল স্যার। আসলে রণবীরবাবু, মানে ওই সুকুমার রায়ের কাজটা যিনি করছেন, উনি মোবাইল ফেলে চলে গেছিলেন। তারপর কার একটা ফোন থেকে আমাকে কল করলেন। পরদিন তো আবার রবিবার, ছুটি, তাই বসে রইলাম। উনি এসে ফোনটা নিলে তারপর আমি বাড়ি গেলাম। রণবীরবাবুর আসতে প্রায় ৯টা বেজে গেছিল। রাতে এখান থেকে অটো পাওয়া মুশকিল হয়। আচ্ছা, যখন এখানে বসেছিলেন তখন বুড়ো মতো কুঁজো, একটা পা একটু টেনে হাঁটে, এরকম কোনো মানুষকে আশেপাশে দেখেছিলেন? কই না তো, সেরকম তো কাউকে দেখেছি বলে মনে পড়ছে না। আমি তো সারাক্ষণ গেটেই বসেছিলাম। রণবীরবাবু আসতেই ওনার হাতে মোবাইলটা দিয়ে বেরিয়ে গেলাম। আপনার নামটা কি? সতীশ মাহাতো স্যার। ঠিক আছে সতীশবাবু, আমার ফোন নাম্বার আপনাকে দিয়ে যাচ্ছি, একটু খেয়াল রাখবেন। এরকম কোনো লোককে দেখতে পেলে আমাকে কিন্তু অবশ্যই জানাবেন। এখন চলুন ভেতরটা একবার দেখে আসি। মিউজিয়ামের ভেতরে ঢুকে সৌমেন কিন্তু মুগ্ধ হয়ে গেল। সাদা রঙের 3টি বাড়ি,
খানিকটা গথিক ধরনের, তবে খুব বেশি বড় নয়। চারপাশে সুন্দর সবুজ লন, তার ভেতর দিয়ে যাওয়ার রাস্তা। বাগানে ফুল গাছ লাগানোর কাজ চলছে। সত্যজিৎ রায়ের মিউজিয়ামটি যিনি সাজাচ্ছেন তার নাম মনীষ ধর। ছোটখাটো টাকমাথা ভদ্রলোক, দেখেই বোঝা যায় বেশ ঠান্ডা মানুষ। ধীরে ধীরে কথা বলেন। সৌমেন নিজেকে একটা বিখ্যাত পত্রিকা সাংবাদিক হিসেবে পরিচয় দিয়ে আলাপ করতে নিজেই পুরোটা ঘুরিয়ে দেখালেন। উপেন্দ্র কিশোর মিউজিয়ামের দায়িত্বে আছেন সাদেক হোসেন। তিনি একটু ব্যস্ত ছিলেন, তাই সেখানে গাইড হলেন সতীশ মাহাতো। তবে সৌমেনের মন ভরে গেল সুকুমার রায় মিউজিয়ামে এসে। রণবীর সামন্ত সত্যি প্রতিভাবান শিল্পী, অদ্ভুত সুন্দরভাবে সাজাচ্ছেন মিউজিয়ামটাকে। হলের ভিতরে একটা সিঁড়ি আছে যেটা দোতলার গ্যালারিতে উঠে যায়। সেই সিঁড়িতে শিল্পী ভদ্রলোক আবোল তাবোলের বিভিন্ন চরিত্রের মূর্তি বানিয়ে রেখেছেন। সেই মূর্তিগুলো এমন জীবন্ত যে দেখলে মনে হয় যেন বইয়ের পাতা থেকেই উঠে এসেছে। সিঁড়ির একদম নিচেই রয়েছেন হেড অফিসের বড়বাবু, তাঁর সুবিখ্যাত গোঁফ জোড়া নিয়ে। কয়েক ধাপ উপরে দাঁড়িয়ে আছে সৎপাত্র গঙ্গারাম, তারপরেই ফাইট করছে পাগলা জগাই। রণবীর সামন্ত মাঝবয়সী মানুষ, মাথায় ঝাঁকড়া এলোমেলো চুল, চোখে মোটা চশমা, শক্তপোক্ত চেহারা। তবে ভদ্রলোক যে একটু মুডি ধরনের সেটা দেখলেই বোঝা যায়। প্রথমটায় সৌমেনকে পাত্তাই দিচ্ছিলেন না, তারপর মূর্তিগুলো সৌমেনের খুব ভালো লেগেছে বুঝে খুশি হলেন। এরকম কটা মূর্তি বানাচ্ছেন আপনি? এখনো পর্যন্ত ঠিক আছে 7টা, সিঁড়িতে সেভাবেই প্লেসিং করে রেখেছি। বাবুরাম সাপুরের কাজ চলছে, এছাড়া হাতুড়ে, বিশ্বলোচন আর কুমড়ো পটাশ করার ইচ্ছেও আছে। আমি ইচ্ছে করে একটু কম পরিচিত চরিত্রগুলো নিয়ে কাজ করছি। তবে কুমড়ো পটাশটা আমাকে রাখতেই হয়েছে, কারণ ওটা তো প্রায় লেজেন্ড হয়ে গেছে কিনা। রণবীর কাজে ব্যস্ত ছিলেন, তাও সৌমেনকে নিজেই ঘুরিয়ে দেখালেন মিউজিয়ামটা। সামনের সপ্তাহে আসবেন, বাবুরাম সাপুরেটা কমপ্লিট হয়ে যাবে। এই সপ্তাহে হয়ে যেত, কিন্তু আমাকে আবার ওই শনি রবিবার একটু পুরুলিয়া যেতে হবে, একটা ওয়ার্কশপ আছে। এটা একটা একটা ইউনিক কাজ হচ্ছে জানেন। অন্য দুটোর কথা বলতে পারবো না, তবে আমার ধারণা সুকুমার রায়কে নিয়ে এরকম কাজ আগে কেউ করেনি। ভবিষ্যতেও হবে কিনা সন্দেহ। রণবীর সামন্ত ভালো আর্টিস্ট, তবে একটু হামবাগ মনে মনে ভাবল সৌমেন। তারপর সতীশ মাহাতোকে আরো একবার নজর রাখার কথাটা মনে করিয়ে দিয়ে ফিরে এলো। এখন অপেক্ষা করা ছাড়া উপায় নেই। ছবিগুলো থানায় থানায় পাঠিয়ে দেওয়া হয়েছে। আশা করা যায় 5-7 দিন পর থেকে খবর আসতে শুরু করবে। হলো ঠিক তাই। ঠিক 8 দিনের মাথায় সন্ধেবেলা সৌমেনের কাছে একটা ফোন এলো। স্যার, আমার নাম সুবীর। আমাকে ব্যারাকপুর থানার বড়বাবু বললেন আপনাকে ফোন করতে। ওই একটা ছবি আমাদের দেওয়া হয়েছে। হ্যাঁ হ্যাঁ, ওই লোকটাকে তুমি চেনো? চিনি না স্যার, তবে দেখেছি, একদিনই দেখেছি। কবে দেখেছো? তা স্যার 2 মাস আগে তো হবেই। এবার একটু বিরক্ত হলো সৌমেন। একটা পথ চলতি লোককে 2 মাস আগে দেখলে মনে থাকার কথা নয়। এই সুবীর ছেলেটা নিশ্চিত পুলিশের খোঁচড়, খবর দিলে টাকা পায়। সেজন্য অনেক সময় ভুলভাল খবরও খাইয়ে দেওয়ার চেষ্টা করে। সৌমেন তাই একটু কড়া গলায় বলে, আরে ঠিক করে বলো, কি দেখেছো, কোথায় দেখেছো? আসলে স্যার, ওরকম রাস্তার একটা লোককে একবার দেখলে তো মনে থাকার কথা নয়। তাও পুলিশের কাজ অনেকদিন করছি বলে আমার মনে থাকে। তবে এই লোকটাকে স্যার আমার স্পষ্ট মনে আছে অন্য কারণে। কারণটা কি শুনি? সেদিন বিকেলে স্যার আমি শিয়ালদা যাচ্ছিলাম। ব্যারাকপুর স্টেশন থেকে 5টার লোকালটা ধরেছি। ট্রেনটা সবে ছেড়েছে, এমন সময় দেখি লোকটা ট্রেন ধরার জন্য দৌড়ে আসছে। বুড়ো মানুষ, তাই আমি হাত বাড়িয়ে দিলাম যাতে উঠতে পারে। উঠলো, কিন্তু স্যার যখন হাতটা ধরলাম তখন আমার মনে হলো লোকটাকে দেখে যতটা বুড়ো মনে হচ্ছে না,
আসলে ততটা বুড়ো নয়। তাছাড়া যেভাবে ট্রেনে ওঠার জন্য লাফ দিল, সেটাও এই বয়সের লোকের পক্ষে সম্ভব নয়। আরও একটা ব্যাপার স্যার, এরকম হলে যে হাতটা বাড়িয়ে দিয়েছে তাকে অন্তত একটা ধন্যবাদ সবাই দেয়। বুড়ো মানুষ হলে আশীর্বাদও করে। এই লোকটা সেসব কিচ্ছু না করে দাঁ করে ভেতরে ঢুকে গেল। লোকটা কোথায় নেমেছিল তুমি দেখেছিলে? শিয়ালদাতেই নেমেছিল স্যার। তখন আবার যেরকম কুজো হয়ে পা টেনে হাঁটছিল, দেখে কে বলবে ওই রকম ভাবে লাফ দিয়ে টেনে উঠতে পারে। খুব অবাক লেগেছিল বলেই স্যার মুখটা এখনো মনে আছে। মাস দুয়েক আগে দেখেছো বললে। আচ্ছা, তারিখ বলতে পারবে? না স্যার, তারিখ তো মনে নেই, তবে পুজোর ঠিক ওই আগে আগে। ভেরি গুড সুবীর, তুমি একটা খুব ভালো ইনফরমেশন দিয়েছো। আচ্ছা শোনো, তোমাকে একটা কাজ করতে হবে। আজ থেকে প্রতিদিন তুমি বিকেলে, মানে ধরো 4টে থেকে ব্যারাকপুর স্টেশনে থাকবে, অন্তত সন্ধ্যে 7টা থেকে 7:30 পর্যন্ত। লোকটাকে যদি দেখতে পাও তাহলে সঙ্গে সঙ্গে আমাকে ফোন করে ওকে ফলো করবে। কোনো মতেই যেন তোমার চোখ ছাড়া না হয়। বাকি ব্যবস্থা আমি করব, পারবে তো? নিশ্চয়ই স্যার, আপনি নিশ্চিন্ত থাকুন। আমার চোখ এড়িয়ে ও লোক ব্যারাকপুর স্টেশন ছেড়ে যেতে পারবে না। দিন 10 কেটে গেছে। সুবীর তারপর আর ফোন করেনি। নতুন কোনো ঘটনাও ঘটেনি। তবে ডিপার্টমেন্ট থেকে আরও কিছু সিসিটিভি ফুটেজ পাঠিয়েছে। সেগুলো দেখে সৌমেন বুঝতে পারছে বুড়োটা বাস বা অটো থেকে ফাইনালি নামছে কোনো জনবহুল বাজার বা শপিং মলের সামনে। কিন্তু তারপর কিভাবে শিয়ালদা স্টেশন পর্যন্ত যাচ্ছে সেটা কিন্তু বোঝা যাচ্ছে না। তাহলে কি তার কলকাতাতেও থাকার কোনো জায়গা আছে? সব থেকে বিপজ্জনক যেটা, সেটা হলো এখনো পর্যন্ত খুনের মোটিভ সম্বন্ধে সৌমেন নিজে সম্পূর্ণ অন্ধকারে। কিন্তু মোটিভ বোঝা না গেলে কেস সলভ করা কঠিন। সরখেল মুখে কিছু বলছেন না, কিন্তু তিনিও যে যথেষ্ট চাপে আছেন দেখেই বোঝা যাচ্ছে। সব ইনফরমেশনগুলো নিয়ে ল্যাপটপের সামনে বসে এসবই ভাবছিল সৌমেন। পেছনে ডিভানে রিনি বইপত্র ছিটিয়ে আপন মনে বকবক করে খেলা করছে। হিসেব মতো ব্যারাকপুরের সুবীর যা বলল সেগুলো লেকের খুনটার সঙ্গে মিলে যাচ্ছে। ব্যারাকপুর থেকে ট্রেনে শিয়ালদা, সেখান থেকে বাসে গোলপার্ক, সব মিলিয়ে অন্তত ঘন্টা 2-2.5 জার্নি। খুনটা হয়েছিল ওই 7:30 থেকে 8টার মধ্যে। ভদ্রলোক প্রতিদিনই ওই সময় লেকে হাঁটতে যেতেন। ডাক্তারের নির্দেশ ছিল টানা 15 মিনিট হাঁটার পর মিনিট 2-3 বিশ্রাম নেওয়ার। বেঞ্চে বসে সেরকম বিশ্রাম নেওয়ার সময়ই খুনটা হয়। কিন্তু খুনি কি ব্যারাকপুরের বাসিন্দা? এতটা পথ উজিয়ে এসে খুন করছে, তাহলে তার ফেরার খবর পাওয়া যাচ্ছে না কেন? লোকগুলোর সঙ্গে কি কোনো রকম শত্রুতা ছিল বুড়োটার? ভাবনার মধ্যে প্রায় ডুবে গেছিল সৌমেন। হঠাৎ রিনির ঠেলায় চমক ভাঙল। বাবা, তুমি বাবুরাম সাপুরের ছবি নিয়ে কি করছো? বাবুরাম সাপুরে আবার কোথায় দেখলি? এই যে। ল্যাপটপের দিকে আঙুল দেখায় রিনি। মাথা পাওয়া যায়নি বলে যারা খুন হয়েছেন তাদের প্রত্যেকের বাড়ি থেকে এবং ফেসবুক ঘেঁটে বেশ কয়েকটা ছবি সংগ্রহ করেছিল সৌমেন। পার্ক সার্কাস ময়দানে যে মুসলিম ভদ্রলোককে খুন করা হয়েছে তার ছবিটা এখন রয়েছে স্ক্রিনে। রিনি তাকেই বাবুরাম সাপুরে বলছে। হঠাৎ মাথার ভেতর যেন বিদ্যুৎ খেলে গেল সৌমেনের। ভালো করে সে ছবিটা দেখে। তারপর রিনিকে কোলে তুলে নিয়ে আরেকটা ছবি বার করে বলে, এটা কার ছবি বলতো মা? এটা তো গঙ্গারাম। আর এটা? এটা এটা তো হেড অফিসের বড় বাবু। লোকটি বড় শান্ত। এটা পাগলা জগাই। রিনিকে কোল থেকে নামিয়ে দিয়ে কিছুক্ষণ স্তম্ভিতের মতো বসে থাকে সৌমেন। তারপর রানাকে ফোন করে। রানা ওর স্কুলের বন্ধু, পরে আর্ট কলেজে পড়েছে। এখন আর্টিস্ট হিসেবে ভালো নাম ডাক। তবু খুব নিয়মিত না হলেও যোগাযোগ আছে। যদিও ফোনটা পেয়ে রানা একটু অবাকই হয়।
কি ব্যাপারে হঠাৎ লালবাজারের ফোন? আরে জরুরি দরকার আছে রে রানা। একটা কথা বলতো, রণবীর সামন্ত বলে কোনো আর্টিস্টকে তুই চিনিস? চিনব না কেন, আমাদের কলেজেরই সিনিয়র তো। আরে ওর সম্বন্ধে কি কি জানিস আমাকে বলতো। ভালো আর্টিস্ট, কিন্তু নিজের সম্বন্ধে অতি উচ্চ ধারণা। সবসময় মনে করছে ও যেটা করছে সেটাই সেরা। ওর যতটা কদর হওয়া উচিত ততটা হচ্ছে না। কমপ্লেক্স লোক। আর কিছু? লোকটার ট্যালেন্ট সত্যি আছে, শুধু ছবি আঁকা নয়, অনেক কিছুই ও ভালো করতে পারে। একসময় খুব ভালো নাটক করতো, রীতিমতো ভালো মার্শাল আর্ট জানে। ইনফ্যাক্ট আমার তো মনে হয় নাটকে টিকে থাকলেও হয়তো আরও বেশি নাম করতো। কিন্তু ওই যে রণবীরদা নিজে মনে করে ও একজন আর্টিস্ট, এটাই ওর আসল ট্যালেন্ট। সুতরাং ওখান থেকে তো সরবে না। তাও তো ঠিক। আচ্ছা, রণবীর সামন্ত কোথায় থাকে জানিস? মোহনপুরে, ব্যারাকপুর স্টেশনে নেমে যেতে হয়, তবে বেশ খানিকটা ইন্টিরিয়ারে। আমি গেছি কয়েকবার। অনেকটা জায়গা নিয়ে বাড়ি আর স্টুডিও। বিয়ে থা করেনি, একলা মানুষ। মা ছিলেন, সেও কয়েক বছর হলো মারা গেছেন। মোহন। আচ্ছা রানা, তোকে না একটা হেল্প করতে হবে প্লিজ। কি হেল্প বলতো? বলছি, কিন্তু এ বিষয়ে একটা কথাও কিন্তু কাউকে বলা চলবে না। ডিটেল আমি তোকে পরে বলবো, কিন্তু আপাতত আমার যেটা দরকার সেটা হলো রণবীর সামন্তর বাড়ি আর স্টুডিওটা সার্চ করা। সেটা অফিসিয়ালি ওয়ারেন্ট পাঠিয়ে করানো যাবে না, কারণ তাহলে কোনো লাভ হবে না। কেন রে, রণবীরদা কি কোনো সন্ত্রাসবাদী কাজকর্মের সঙ্গে জড়িয়ে পড়েছে নাকি? না, সেরকম নয়, কিন্তু ব্যাপারটা খুবই সিরিয়াস। তোকে যেটা চেষ্টা করতে হবে সেটা হলো, যখন রণবীর সামন্ত বাড়িতে থাকবে না, তখন ওর বাড়িতে যাতে ঘন্টাখানেক থাকতে পারিস তার একটা ব্যবস্থা করা। তাহলে আমি সেই সময় ঢুকে কাজটা সেরে নিতে পারবো। একটা টিপস তোকে দিতে পারি। সামনে শনি রবিবার রণবীর থাকবে না, পুরুলিয়া যাবে। দেখ যদি তখন ম্যানেজ করতে পারিস। মহা ঝামেলায় ফেললি তো। রণবীরদা খিটকে লোক, যদিও আমাকে বেশ পছন্দই করে। আচ্ছা, দেখছি চেষ্টা করে। আধ ঘন্টা পর ফোন করে রানা। ডান, শনিবার আমি সারাদিন রণবীরদার বাড়িতে থাকবো। কি করে ম্যানেজ করলি? আসলে মোহনপুরে আমার পিসির বাড়ি, রণবীরদা জানে। বললাম পিসির মেয়ের বিয়ে, সকাল থেকে আসতে হবে, কিন্তু শরীরটা ভালো নেই, দুপুরে একটু বিশ্রাম না নিলে চলবে না। বিয়ে বাড়িতে তো আর গড়ানো যায় না, তোমার ওখানে গিয়ে একটু রেস্ট নেব। রাজি হয়ে গেল? হ্যাঁ, পুরুলিয়ায় ওয়ার্কশপের কথাটা বললো, সকালে বেরিয়ে যাবে। চাবি পাশের বাড়িতে রাখা থাকবে। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমি তোকে তুলে নিয়ে 11টা নাগাদ ওখানে পৌঁছে যাব। আচ্ছা, পুলিশের গাড়ি নেব না, নিজের গাড়িতেই কিন্তু যাব। রণবীর সামন্তর বাড়িটা বেশ বড়, তবে বেশিটাই হচ্ছে স্টুডিও। একপাশে দুটো শোবার ঘর আর রান্নাঘর। রণবীর কাঠ, পাথর, মাটি নানা মিডিয়াম নিয়ে কাজ করতে অভ্যস্ত। বাড়ির ভেতরে নানা রকম মূর্তি ছড়ানো আছে। ছোট ছোট ড্রামে রয়েছে লিকুইড প্যারাফিন। পোড়ামাটির কাজের জন্য বাগানের একপাশে একটি ভাঁটিও আছে, তার পাশেই ভাঁটি জ্বালানোর কাঠকুটো রাখার ঘর। ভিতরে বড় বড় গোটা তিনেক জেরি ক্যান। প্রথমটায় কেরোসিন ভাবলেও জেরি ক্যান খুলতেই বোঝা গেল তাতে রয়েছে ফর্মালিন। পাশেই বড় বড় কৌটোয় ঠাসা কর্পূর। এগুলো কেন রেখেছে বলতো? আমার সন্দেহই ঠিক মনে হচ্ছে রে। মাথা কেটে নিয়ে এসে ফর্মালিনে ডুবিয়ে রাখে, তাহলে পচন ধরবে না। কিন্তু মাথাটাকে কিভাবে কাজে লাগায় সেটাই তো বুঝতে পারছি না। মিউজিয়ামের মূর্তিগুলো তো আমি দেখেছি, সেখানে কোনো মানুষের মাথাকে প্রসেসিং করে ব্যবহার করা হয়েছে এমন তো মোটেই নয়। বুঝতে পেরেছি। রণবীরদা ওই মুন্ডুগুলো থেকে প্রথমে মোমের ছাঁচ তৈরি করে, তারপর সেটাকে ব্যবহার করে মূর্তি তৈরির কাজে। একটা সত্যিকারের মাথা থেকে ছাঁচ তৈরি করলে সেটা যেরকম নিখুঁত হবে, সেটা তো হাতে করলে কখনোই সম্ভব নয়। কিন্তু এখানে তো কোনো ছাঁচ দেখতে পাচ্ছি না। তার মানে ছাঁচটা বানিয়েও সেটা মিউজিয়ামে নিয়ে চলে যায়?
বাকি কাজটা ওখানে বসে করে? এক্স্যাক্টলি, এই জন্যেই ওর মূর্তিগুলো এরকম জীবন্ত। প্রতিটি শিরা উপশিরা যেন বোঝা যাচ্ছে, কপালের ভাঁজ পর্যন্ত নিখুঁত। ঠিক ঠিক বলেছিস তুই। এবার বুঝতে পারছি মূর্তিগুলো থেকে ছাঁচ তৈরি করার পর ও মুন্ডুটা পুড়িয়ে দেয়। সম্ভবত এই ভাঁটিতেই পোড়ায়, বাইরের লোক যাতে গন্ধ কিছু বুঝতে না পারে সেই জন্য কর্পূর দিয়ে দেয়। খুঁজতে খুঁজতে আরো অনেক কিছুই পাওয়া গেল। একটা পুরনো আলমারির ভেতরে কাঁচা পাকা ছাঁটা চুলের পরচুলা, ড্রয়ারের ভেতরে চোখের লেন্স, ঘরের একপাশে একটা কাঠের বাক্সর ভেতর নানা ধরনের ছেনি হাতুড়ির সঙ্গে একটা চকচকে ফলার কুঠার। রানার কাছে জানা গেল কাঠের কাজ করার সময় সেটা কাজে লাগে, বিশেষ করে গাছের মোটা ডাল বা গুঁড়ি কাটতে। খুনের পর মাথা কেটে ফেলার জন্য রণবীর সম্ভবত এই কুঠারই ব্যবহার করেন। তবে কুঠার একদম ধোয়া মোছা পরিষ্কার, কোথাও এতটুকু দাগ পর্যন্ত লেগে নেই। অনেক প্রশ্নেরই উত্তর মিলে যাচ্ছে বুঝলি। ফাঁকা জায়গায় বাড়ি, তাই রণবীর সামন্ত বাড়ি থেকে বুড়ো সেজেই বেরোতো, কিন্তু খুন করার পর কোনো শপিং মলের ওয়াশরুমে ঢুকে চেঞ্জ করে নর্মাল চেহারায় চলে আসতো। সেই জন্য একটা পয়েন্টের পর আর সিসিটিভিতে ওকে ট্রেস করা যাচ্ছিল না। কসবাতেও সেদিন রাতে ও চেঞ্জ করে তারপর মোবাইলটা আনতে গেছিল। তবে মুশকিল কি বলতো, এই সব তথ্য দিয়ে রণবীর সামন্তকে খুনি প্রমাণ করা যাবে না। সবই বলা যেতে পারে সার্কামস্ট্যান্সিয়াল এভিডেন্স। আদালতে উকিল অন্যরকম যুক্তি দেবে। খুনের মামলায় আরো অকাঠ্য প্রমাণ দরকার। বড় একটা টেবিলে রণবীরের খাতাপত্র, রং তুলি সব এলোমেলোভাবে রাখা ছিল। সেগুলো উল্টে পাল্টে দেখতে দেখতে সৌমেনের চোখে পড়ল একটা স্কেচবুক। পরপর পাতায় আবল তাবলের চরিত্রগুলোর স্কেচ করেছে রণবীর। প্রথম স্কেচটা হেড অফিসের বড়বাবুর, পরেরটা গঙ্গারামের, তারপর পাগলা জগাই, বাবুরাম সাপুড়ে, আর একদম শেষে হাতুড়ে। প্রতিটি চরিত্রের মুখের নানা ভঙ্গিমার স্কেচ করা আছে। হাতুড়ের স্কেচের পর অনেকগুলো পাতা খালি। তবু উল্টে দেখছিল সৌমেন। একদম শেষ পাতায় এসে চোখ আটকে গেল আবার। ওপরে লেখা আছে প্লেসেস ফর হোর্ডিং, নিচে পরপর কতগুলো জায়গার নাম। এক ঝলক দেখে খাতাটা বন্ধ করতে যাচ্ছিল সৌমেন, হঠাৎ কি মনে হতে জায়গার নামগুলো পড়ল আবার। পকেট থেকে মোবাইলটা বার করতে গিয়েও করল না, প্রয়োজন নেই, কারণ সবটাই তার মুখস্থ। খাতায় বড়বাবুর পাশে লেখা আছে সুভাষ সরোবর, গঙ্গারামের পাশে প্রিন্সেপ ঘাট। এইভাবে 6 নম্বরে ভীষ্মলোচনের পাশে লেখা কেডি ব্লক। রানা বারান্দায় দাঁড়িয়ে কাকে যেন ফোন করছে। সৌমেন একবার সেদিকে তাকিয়ে পাতাটার একটা ছবি তুলে নিল। ফেরার পথে দুজনেই একটু চুপচাপ। সৌমেন ডুবেছিল নিজের চিন্তায়। রানা শুধু একবার জানতে চাইল, তুই কি তাহলে এখনই রণবীর দাকে অ্যারেস্ট করবি? এখনই করব না, করে কোনো লাভ হবে না। ওই আইনের ফাঁক গলেও বেরিয়ে যাবে। আমাকে একটু ঝুঁকি নিতেই হবে। লোকটা এত ধুরন্ধর যে কোনো প্রমাণই রাখেনি। ওকে হাতে নাতে ধরা ছাড়া আমার কোনো উপায় নেই। তুই ঠিকই বলেছিলি রানা, রণবীর সামন্ত নিজেকে শ্রেষ্ঠ আর্টিস্ট প্রমাণ করার জন্য সব কিছু করতে পারে। প্রতিটি মূর্তি যাতে জীবন্ত হয় সেই জন্য ঠিক একরকম চেহারার লোক খুঁজে বের করে, তাকে রীতিমতন প্ল্যান মাফিক খুন করে, তারপর মাথা কেটে এনে ছাঁচ বানায়। অকল্পনীয়। আমি জাস্ট হতবাক হয়ে গেছি। অপেক্ষা করা ছাড়া কোনো উপায় ছিল না, তাই অপেক্ষা করছিল সৌমেন।
সুবীরকে বলা ছিল প্রতিদিন বিকেল 4টে থেকে ব্যারাকপুর স্টেশনে বসে থাকতে। লোকটাকে দেখতে পেলেই সৌমেনকে খবর দেবে আর ওকে ফলো করবে। প্রতিটি খুনই সন্ধ্যের পরেই হয়েছে, তাই মোটামুটি ওরকম সময়ই রণবীরের ট্রেন ধরতে আসার সম্ভাবনা সব থেকে বেশি। ফোনটা এলো প্রায় দিন 15 পর, কিন্তু সুবীর নয়, একদম অচেনা একটা নাম্বার। সৌমেন ধরতে ছেলেটি বলল, স্যার আমি বাপি হালদার, পলতা থেকে বলছি। বড়বাবু আমাকে একটা ছবি আর আপনার ফোন নাম্বারটা দিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি, বলুন বলুন। আমি স্যার এক্ষুনি ওই লোকটাকে দেখলাম। দেখলেন? কোথায় কোথায় দেখলেন? পলতা স্টেশনে স্যার, ডাউন নৈহাটি লোকালে উঠলো। ভয়ঙ্কর চমকে উঠল সৌমেন। রণবীর সামন্ত ছদ্মবেশে বেরিয়েছে, তার মানে আজই খুনটা করবে। কিন্তু পলতা থেকে? ব্যাপারটা বুঝতে কয়েক সেকেন্ড লাগলো সৌমেনের। মোহনপুর জায়গাটা হলো পলতা আর ব্যারাকপুরের মাঝামাঝি। দুটো স্টেশন থেকেই ট্রেন ধরা যায়। রণবীরের আগের দিন ব্যারাকপুর থেকে ট্রেনে উঠেছিলেন। বেশিরভাগ লোক তাই ওঠে, কারণ ব্যারাকপুরে সব ট্রেন দাঁড়ায়। কিন্তু আজ কোনো কারণে পলতা থেকে উঠেছেন। কিন্তু তাহলে উপায়? সৌমেন বুঝতে পারছিল এক্ষুনি কিছু একটা করতে হবে। রণবীর সামন্তকে চোখ ছাড়া করা যাবে না। বাপি শোনো, তুমি কি দেখেছো লোকটা কোন কম্পার্টমেন্টে উঠেছে? হ্যাঁ হ্যাঁ স্যার, ইঞ্জিন থেকে 3 নম্বর। ফোনটা ছেড়েই সুবীরকে ধরল সৌমেন। সুবীর, তুমি ব্যারাকপুর স্টেশনে আছো তো? হ্যাঁ স্যার। এখনই দেখো ডাউন নৈহাটি লোকাল ঢুকবে। ঢুকে গেছে স্যার। উঠে পড়ো উঠে পড়ো, ইঞ্জিন থেকে 3 নম্বর কামরা, উঠে পড়ো। ফোনের ভিতরেই ট্রেন ছাড়ার হর্ন শুনতে পেল সৌমেন। সুবীর ফোন বন্ধ করারও সুযোগ পায়নি। খানিক এলোমেলো শব্দ, তারপর আবার সুবীরের গলা শোনা গেল। উঠেছি স্যার। ওই লোকটা 3 নম্বর কামরায় আছে, ওর উপর নজর রাখো। যদি শেয়ালদায় নামে তো ভালো, আমি এখানে সব ব্যবস্থা করে রাখছি। না হলে যেখানে নামবে তুমি সেটে থাকবে। রাত প্রায় 8টা। জানুয়ারি শেষ হলেও ঠান্ডা ভালোই আছে। সল্টলেকের ডিকে ব্লক এলাকাটা এমনিতেই চুপচাপ, ফাঁকা ফাঁকা। এখন তো একেবারেই শুনশান। মাঝে মধ্যে এক আধটা গাড়ি বা বাইক হুশ করে চলে যাচ্ছে। গায়ে গায়ে কতগুলো এলআইজি টাইপ আবাসন। তারই একটাতে থাকেন বিমান ধর। শিয়ালদার কাছে ছোট একটা প্রিন্টিং প্রেসে চাকরি করেন। মাসের শেষ 10 দিন নাইট ডিউটি করতে হয়। রাতের শিফট থাকলে বিমানবাবু সাধারণত খাওয়া দাওয়া সেরে 8:30 নাগাদ বেরোন। বাড়ি থেকে হেঁটে করুণাময়ী মোড়, সেখান থেকে বাসে শিয়ালদা। আজও সেরকমই বেরিয়েছেন। ঠান্ডাটা জোরদার বলে মাথাটা ভালো করে মাফলারে মুড়ে নিয়েছেন। বাঁ কাঁধে একটা সস্তার প্লাস্টিক ব্যাগ। গেট দিয়ে বেরিয়ে হাঁটতে শুরু করলেন বিমানবাবু। খেয়াল করলেন না যে তার উল্টো দিকের ফুটে একটু দূরে বেঞ্চে বসে যে লোকটা বিড়ি খাচ্ছিল, সে উঠে তার পিছু নিয়েছে। হাতে একটা থলি। ডিকে ব্লকের রাস্তাটা একটু এগিয়েই ডান দিকে ঘুরেছে। একপাশে সরকারি অনাথ আশ্রমের লম্বা পাঁচিল। এ জায়গাটা একেবারেই অন্ধকার আর নির্জন, কিন্তু চেনাপথ তো। বিমানবাবু তাই ধীরে সুস্থে আনমনে হাঁটছেন। পিছনের লোকটা কিন্তু একদম নিঃশব্দে এগিয়ে আসছে। দূরত্ব যখন মাত্র 1 হাত, লোকটা ব্যাগ থেকে কিছু একটা বার করে বিদ্যুৎ বেগে সামনে বিমানধরের ওপর ঝাঁপিয়ে পড়ল। আর অদ্ভুতভাবে বিমানধর এক ঝটকায় পিছনে ফিরে প্রচণ্ড একটা ঘুষিতে ছিটকে দিল বুড়োটাকে। মুহূর্তের মধ্যে চারপাশে পটপট করে জ্বলে উঠল অনেকগুলো খুব জোরালো টর্চের আলো। আলোর একটা বৃত্ত তৈরি হয়ে গেছে মাটিতে ছিটকে পড়া লোকটাকে ঘিরে। সেই আলোয় বুড়োর হাতের কুঠারের ঝকঝকে ফলার দিকে তাকিয়ে ভিতরে ভিতরে শিউরে উঠল সৌমেন। বিমানধরের ডামি ছেলেটির নাম জলিল। প্রশিক্ষিত,
অসম্ভব সতর্ক কান, সাংঘাতিক ভালো রিফ্লেক্স, কিন্তু তবু ভয় তো ছিলই। সামান্য একটু এদিক ওদিক হলেই দুর্ঘটনা ঘটে যেতে পারত। এদিকে আবার এটুকু ঝুঁকি না নিয়েও কোনো উপায় ছিল না। জলিলই সাহস দেখিয়েছিল ওকে, বলেছিল, চিন্তা করবেন না স্যার, আমি পারবো। মাটিতে শুয়ে রণবীর সামন্ত কেমন যেন ফ্যাল ফ্যাল করে দেখছে চারিদিকে। সৌমেন আলোর কাছে এগিয়ে আসতেই চোখ ঘুরল তার দিকে। কয়েক সেকেন্ড অদ্ভুত একটা হাসি ফুটে উঠল বুড়োটে মুখে, আর তারপরেই কুঠারটা তুলে নিয়ে গায়ের সব শক্তি দিয়ে নিজের গলায় বসিয়ে দেওয়ার আগেই তার উপর ঝাঁপিয়ে পড়ল সৌমেন। রণবীর সামন্ত এখন জেলে। কুঠারের ফলায় গলা কেটে গেছিল অনেকটাই, তবে তাকে বাঁচানো গেছে। কাগজে এবং টেলিভিশনে কলকাতা পুলিশের তৎপরতার দারুণ প্রশংসা হয়েছে। সরখেল সৌমেনের ওপর খুবই সন্তুষ্ট। সব মিটে যাওয়ার পর একদিন বিকেলে রানা এলো সৌমেনের বাড়িতে। কফির সঙ্গে ছিল সুমিতার বাড়িতে বানানো কুকিজ। শেষকালে ফাঁদটা কিভাবে পাতলি সেটা কিন্তু বুঝিনি রে। না বোঝাই স্বাভাবিক। আসলে রণবীরের মোহনপুরের বাড়িতে একটা খাতায় চরিত্রগুলো স্কেচ করা ছিল, আর ওই খাতারই শেষ পাতায় প্রতিটি চরিত্রের পাশে একটা করে জায়গার নামও ছিল। দেখলে মনে হবে মিউজিয়ামের জন্য প্রতিটি চরিত্র নিয়ে হোর্ডিং কোথায় কোথায় দেওয়া হবে তার একটা তালিকা। কিন্তু আমি ওটা দেখেই বুঝতে পেরেছিলাম যে ওটা আসলে হোর্ডিংয়ের জায়গা নয়। আবোল তাবোলের চরিত্রগুলোর পাশে যে নাম লেখা আছে ঠিক সেই জায়গাতেই খুনগুলো হয়েছিল। রণবীরের ওই লিস্ট অনুযায়ী 6 নম্বর চরিত্র ছিল ষষ্ঠীচরণ, আর তার নামের পাশে লেখা ছিল কেডি ব্লক। আমার মনে হলো হিসেব অনুযায়ী এবার রণবীর খুন করবে কেডি ব্লকে, আর চরিত্রটা হবে ষষ্ঠীচরণ। কিন্তু কেডি ব্লক কোথায়? আন্দাজ করেছিলাম, মিলেও গেল। জায়গাটা সল্ট লেক। আমি পুলিশের আর্টিস্টকে দিয়ে ষষ্ঠীচরণের একটি ছবি আঁকিয়ে সেটা নিয়ে কেডি ব্লক চলে গেলাম। ভাগ্য ভালো, ব্লকটা খুব একটা বড় নয়, তাই খানিকটা খোঁজাখুঁজি করেই বিমানধরের দেখা মিলল। ওকে দেখেই বুঝলাম যে ষষ্ঠীচরণকে বাঁচতেও রণবীর সামন্ত কোনো ভুল করেননি। বিমানধর অবশ্য সবটা শুনে প্রথমটায় খুব ভয় পেয়ে গেছিলেন, তবে অনেক কথাবার্তার পর শেষ পর্যন্ত বুঝলেন ওর আশঙ্কার কিচ্ছু নেই। জলিলের হাইট আর শরীরের গড়ন অনেকটাই বিমানবাবুর মতো, তাই ওকেই ডামি করা হলো। মুখটা যাতে বুঝতে না পারে তাই মাফলার দিয়ে ঢেকে নেওয়া হয়েছিল। তারপরে ঘটনা তো তুই জানিস। বুঝলাম। আফসোস একটাই জানিস, অত ভালো মিউজিয়ামের কাজটা এই সব ডামাডোলে বন্ধ হয়ে গেল। বন্ধু কেন হবে রে? তোকে এখনই বলতে যাচ্ছিলাম, সরকার থেকে কাজটা কমপ্লিট করার দায়িত্ব আমাকে দেওয়া হয়েছে। তাই নাকি? এটা তো দারুণ ব্যাপার। কিন্তু ওই মূর্তিগুলো অদ্ভুত বানিয়েছিল। কিন্তু জানি, কিন্তু সরিয়ে ফেলবো ঠিক করেছি। মানুষের রক্ত লেগে আছে তো, ওকে আর শিল্প বলা যায় না। রণবীরদাকেও তো কেউ আর শিল্পী বলবে না, তাই না? সানডে সাসপেন্সে আজ শুনলেন দীপান্বিতা রায়ের লেখা রোগী চাই জ্যান্ত। ডেপুটি কমিশনার সৌমেন পালিতের চরিত্রে অংশুমান পাল, অগ্নিভ এবং রানার চরিত্রে সাক্ষ্য, সুমিতা, ইন্দ্রাণী, দারোয়ান সতীশ মাহাতো, অরিজিৎ, রণবীর সামন্ত, শঙ্করী প্রসাদ মিত্র, সুবীর, সৌমিত্র, বাপি হালদার, ইন্দ্রনীল, রিনি, তিস্তা চট্টোপাধ্যায়। পর্ব পরিচালনায় গল্পের সূত্রধার, গল্প পাঠে এবং অনুপম সরখেলের ভূমিকায় আমি দীপ। সমগ্র পরিকল্পনা ও পরিচালনায় ইন্দ্রাণী। ধ্বনি পরিকল্পনা এবং আবহ সঙ্গীত রিচার্ড। সহযোগিতায় দীপক। কার্যনির্বাহী প্রযোজক অরুণিমা দে। পোস্টার ডিজাইন জয়েন দ্য ডটস। শেষ হল দীপান্বিতা রায়ের লেখা রোগী চাই জ্যান্ত। সামনের সপ্তাহে আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে ফিরে আসবে সানডে
সাসপেন্স। মির্চি সানডে সাসপেন্স, কান টান উত্তেজনা।